পুরো টাকাটাই লস। কিচ্ছু করতে পারলাম না রে ভাই। আরে না লস না, আরে নাম মুগিরা বেশি এই ছিল বলে বিএসএফ এ দেখলে ফাসাদ গুলি করো। সত্য কথা বলতে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং শুরু হয়েছিল প্রায় 2 বছর আগে, কিন্তু কোনো না কোনো কারণে বারবারই প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে। তো একদিন হঠাৎ ভাবলাম আল্লাহর নাম নিয়ে বের হয়েই পড়ি। তো আমাদের যাওয়ার কথা ছিল 7 জনের, কিন্তু যাওয়ার দিন একজন মোবাইল অফ করে মারাত্মক ঘুম দিছে। আমরা অসংখ্যবার কল দিছি তার এবং তার পরিবারের নাম্বারে, কিন্তু যোগাযোগ করতে পারিনি। সে আবার ট্রিপের টাকাও দেয়নি। সো আমরা অতিরিক্ত টেনশন না করে রওনা দিই। বর্তমানে আমার প্রায় 3000 টাকার মতো ঋণ আছে। এই ভিডিও থেকে যত টাকা আয় হবে তা থেকে আমার ঋণ পরিশোধ করার পর বাকি সকল টাকা আমি ইনশাল্লাহ ব্যয় করব পথ শিশু এবং অভাবী মানুষদের জন্য। এটা আমার অনেক আগ থেকে অনেক বড় একটা স্বপ্ন ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবহাওয়াটা কিন্তু একদমই ভালো ছিল না। মারাত্মক ঝড় বৃষ্টি হইতেছিল, বিদ্যুৎ চমকাইতেছিল, বজ্রপাত হইতেছিল। আমরা সবাই আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যায়। সিলেট যাওয়ার পর আমরা সবাই সকালের নাস্তা করলাম একটা রেস্টুরেন্টে। এরপর মোটামুটি আকাশটা পরিষ্কার ছিল আর গাড়িতে আমরা অনেক মজা করছি, আর প্রকৃতিটা একদম দেখার মতো ছিল। মেঘালয়ের পাহাড় দেখার জন্য আমরা গাড়ি থামালাম। মেঘালয়ের পাহাড়গুলো দেখতে অনেক বড় হয় আর এত সুন্দর লাগে যে দেখলে মনে হয় এজন্য এক রূপকথার রাজ্য। এই দৃশ্যটা দেখার জন্য মেঘালয় আসাটা সার্থক। একসাথে এতগুলা ঝর্ণা আমরা জীবনে এই প্রথমবার দেখছি। আল্লাহর সৃষ্টি সত্যিই কত অপরূপ। মোটামুটি অনেকক্ষণ ঘোরাঘুরি আর ছবি তোলার পর আমরা আবার রওনা দিলাম জাফলং এর উদ্দেশ্যে। অরণি ভাই, সানি, যেহেতু জাফলং প্রথমবার গেছি তাই আমি খুবই এক্সাইটেড। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা আলহামদুলিল্লাহ জাফলং এসে পৌঁছলাম। আলহামদুলিল্লাহ আমরা জাফলং এসে পৌঁছছি আর এখন আমরা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। তো আমাদের গাড়িটা আরো আগেই ব্রেক করছে, বলছে যে গাড়িটাকে সামনে যাওয়া যায় না। তো আমরা অনেকটা রাস্তায় মোটামুটি হাইটে আসতেছি। তো চারপাশ দেখতেছি যে অনেক বড় বড় পাহাড়, ভালোই লাগতেছে। বাই 0 পয়েন্টে অনেক পাথর, তাই হাঁটতে বেশ সমস্যা হইতেছিল। মূল কথা, জাফলং দেখে আমরা প্রথম বেশ হতাশ হয়েছি, কারণ নদী থেকে পাথরগুলো উপরে তুলে ফেলায় নদীর স্বচ্ছ পানিটা কিছুটা ঘোলা হয়ে গেছে আর সৌন্দর্যটাও একদম নষ্ট হয়ে গেছে। কিরকম লাগে এরকম? মোটামুটি জুড়ে কো মোটামুটি আর কিছু কো না, কিছু তো বলার নেই। আমি তো ভাবছিলাম যে আরো সুন্দর লাগবো, কিছু কি বলবো, বাসায় হারাই ফেলছি। এতটা খারাপ লাগছে? জাফলং এর এই অবস্থা দেখে সবার মুখে একটা হতাশার ছাপ ফুটে উঠেছে। যাই হোক, আসছি এত দূর থেকে, এত কষ্ট করে আসছি, এত টাকা পয়সা খরচ করে আসছি। ঘোরাঘুরি তো অবশ্যই করবো, অনেকটাই ঘোরাঘুরি করবো, ইনশাল্লাহ মজা হবে। ওই যে দূরে ঝুলন্ত একটা ব্রিজ দেখা যাইতেছে, এটাকে বলা হয় ডাউকি ব্রিজ। জাফলং যারা আসেন তাদের সবার ছবিতেই এই ব্রিজটা দেখা যায়, কিন্তু আপনি ওইখানে যাইতে পারবেন না, কারণ ওইটা ভারতের আসামে অবস্থিত। মানে আমি যদি আরেক কদম আগাই তাইলে আমি বাংলাদেশ পার করে ভারতে ঢুকে যাব, কিন্তু সামনে এই বিএসএফ দাঁড়ায় আছে, আমাদেরকে একদম ঢুকতে দেবে না। আপনি যদি মনে করেন যে দৌড় দিয়ে বা লুকিয়ে ভারত চলে যাবেন, তাইলে আপনার জন্য প্রস্তুত আছে এই স্নাইপার বাহিনী। এটা প্রবলেম।
চল, এটা ভারত, ভারত ইন্ডিয়া, ওইটা বাংলাদেশ। এই যে এখানে এইটুকু ইন্ডিয়া, যাওয়া নিষেধ। সামনে যারা দেখতেছেন তারা সবাই কিন্তু ভারতীয় নাগরিক আর হিন্দি ভাষায় কথা বলতেছে। আমি জাফলং নামার পরই প্রথম আমার চোখে পড়ে এই দূরের কালো পাথরটা। মানে আমার কাছে এই পাথরটা কেমন অদ্ভুত লাগতেছিল, আর কেন জানি মনে হয়েছিল যেন এই পাথরটা কেমন কেমন, আর মনে হয়েছিল যেন এই পাথরটা যেন আমরা ডাকতেছে সামথিং, এমন কিছু মনে হয়েছিল। তো আমি অনেকক্ষণ যাবত এই পাথরটার দিকে তাকাইছি। আসলে এই পাথরটা মানে খুব অদ্ভুত লাগতেছিল আমার কাছে। তো পরে জানতে পারলাম যে এই পাথরটা নাকি মানে এলাকাবাসীর মুখে যা যা শোনা যায় যে এই পাথরটা নাকি একটা দানবের পাথর। ঘটনাটা আমি যেমনটা শুনছি সেভাবেই বলতেছি যে অনেক কাল আগে জাফলংয়ে এক ভয়ঙ্কর মানুষ্যের দানব ছিল, আর ওই যে পাথরটা দেখা যাইতেছে ওই জায়গায় একজন আল্লাহর ওলি বা পীর ধ্যান করতেন। একদিন সব মানুষরা দৌড়ে পীরের কাছে এসে বলে, আপনি আমাদের আশ্রয় দিন, ওই দানবটা আমাদের খেতে আসছে। দানবটাও মানুষদের ধাওয়া করতে করতে পীরের মুখোমুখি হয়। সে পীরকে বলে এখানকার সব মানুষকে সে খেয়ে ফেলবে। পীর বাধা দেন। তখন দানবটা বলে, তাহলে তোমাকে দিয়েই শুরু করা যাক। তখন পীর এক থাপ্পড় মেরে দানবটিকে গলিয়ে পাথর বানিয়ে দেন। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, তবে পাথরটি দেখতে সত্যিই বড় অদ্ভুত। আর ওই পাথরের পিছনে এখনো পীরের মাজার বা পীরের কবরটা রয়েছে। এখন আমরা সবাই যাইতেছি মায়াবী ঝর্ণা দেখতে। আমরা একটা ইঞ্জিনের নৌকা ভাড়া করছি, আর যেহেতু পানি অনেক বেশি তাই আমাদেরকে নৌকা করে যেতে হবে। আর আমাদের ভাড়া লাগছে আপ ডাউন 100 টাকা জন প্রতি। তাদের ভাড়াটা আসলে ফিক্সড থাকে, তবে আপনি যারা দামাদামি করতে পারবেন। যেমন আমরা 6 জন গেছি, 500 টাকা দিয়ে আমরা গেছি। আমরা নৌকায় অনেক মজা করছি আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছি। মানে এতক্ষণে আমরা মন ভরে আনন্দ করতে পারতেছি আর খুব সুন্দরই লাগতেছে। নৌকা থেকে নামার পরে মাঝিরা আপনাকে এইরকম একটা কাগজ দেবে, এটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। ঝর্ণা, ওটা ঝর্ণা। এমন একটা বাজে সিচুয়েশনের সময় আমরা আসছি। আরে আসে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। ক্যামেরার মধ্যে নিজের প্রতিচ্ছবি বজায় রাখা একান্ত জরুরি। ধ্রুব তোরা সেই লাগে রে ভাই, পুরাই এইচডি, পুরাই এইচডি। পুরা টিন লাগে, টিন। ও কথাটা আবার হো। আরে না, মাত্র আইছি, মাত্র আইছি এখন। ভাই আমরা তো আইলাম না সুদা, এইটা শেষ হোক না, পুরো টাকাটাই লস। কিচ্ছু করতে পারলাম না রে ভাই। আরে না লস না, আরে নাম মুখে বেশি এই শিল পরে শিলা বৃষ্টি শুরু হয়েছে। শিলা বৃষ্টি খুব বাজে অবস্থা, শিলা বৃষ্টি শুরু হয়েছে। মানে আমরা একদম দুর্যোগের সময় আসছি।
এত ভয়ঙ্কর অবস্থা ছিল যে বলে বোঝানোর মতো অবস্থা একেবারে খারাপ। ভাই কি তা কইতাম শিলাজি যাব পড়ার সময় আমি পারছিলাম আমি কইলাম আমরা ভাই শিলাজি ফট কইয়া মরিয়া আল্লাহ না ভাই আমি তো আসলে লোকে ভাই শিলা আমি লোকাল তো আরে শিলা বৃষ্টি শুরু হইছে আজ সব লাগে আমার তো করছি বিএনসিসি ক্যাডেট আসলাম। ওই কেন কি দিছ ওই বিএনসি আসলাম না ঠিক আছে পাহাড়ি এলাকাও তার লাগে আমি তো আমি আপ কই আত এতক্ষণে আমরা একটা মারাত্মক অ্যাডভেঞ্চার হইছে। এত ভয়াবহ একটা বছর থেকে এমন শিলা বৃষ্টি শুরু হইছে যে মানুষ মানে মাথা মুথা এটা ইতা মানে শিলা বৃষ্টি ফাড়ি আমরা মনে করছে মাথা মুথা ফাটে এনে শেষ। তো কোনো মতে আমরা এনে মাথা ইয়া করছি, মানে কি কইতাম কোনো ভাষাই নাই, অবস্থা খুবই খারাপ। যাই হোক মাশাআল্লাহ ভালো একটা অ্যাডভেঞ্চার হইছে। বৃষ্টি থামার পর সবাই চা খাইতেছিল আর আমি একা একা চলে গেছি ঝর্ণায়। ঝর্ণাটা সত্যিই খুব সুন্দর। একটা কথা জানিয়ে রাখি যে যারা ছবি তোলে অবশ্যই তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, নয়তো প্রতারণার শিকার হতে পারেন। ঝর্ণাটা কিন্তু অনেক বড় আর এটা মেঘালয়ের পাহাড়, আর এখন বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল নামতেছে, তো দেখতে খুবই সুন্দর লাগতেছে আর পানির স্রোতও খুব বেশি। আমরা আসার আগের দিন ঝর্ণার থেকে পড়ে একজন লোক মারা গেছে, তাই ঝর্ণাতে উঠায় নিষেধ। ওই যে ধ্রুবকে একজন না করতেছে উঠার জন্য, কিন্তু মন তো মানে না। আমি আস্তে আস্তে উঠে গেছি একদম সবার উপর। পুরোটা ভিডিও করা সম্ভব হয় নাই কারণ স্ত্রী মোবাইল বন্ধ করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের রনি ভাই এখন সার্ভাইভাল স্কিল দেখাচ্ছেন। বেয়াগেলসের মতো তিনি জাম্প পারবেন এখনই। হ্যাঁ না না তিনি জাম্প পারবেন না, তিনি আর উপরে যাবেন, তিনি আর উপরে যাবেন। আমি এতটাই উপরে উঠছিলাম যেখান থেকে পুরো জাফলং দেখা যায়, কিন্তু ইফতির মোবাইলে চার্জ না থাকায় সেইটার ভিডিও ক্লিপে তোলা সম্ভব হয় নাই। আমরা ঝর্ণাতে প্রায় 3 থেকে 4 ঘন্টা গোসল করছি, অনেক আনন্দ করছি, পুশ আপ দিছি। ঝর্ণার পাশে একটা বড় বন আছে, সেখানে ঢুকছি, ডাউকি ব্রিজ দেখছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করছি, খুব মজা করছি। এই ঝর্ণাতে না আসলে আসলে একদমই মজা হইতো না। অভিজা কি মিস করা করছে, টাকা সব উসল। আমি কিন্তু ওই মাথায় উঠছিলাম, এখন সে মোবাইল আনতে ভয় পাইছে, এই কারণে ভিডিওটা তুলতে পারে নাই। ওই মাথায় উঠছিলাম, অনেকক্ষণ গোসল করছি। এখন বিকাল 4টা বাজে, আমরা অনেক মজা করছি আর আলহামদুলিল্লাহ পয়সা সব উসল। খুবই সুন্দর জায়গা, একদম ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ। টান দেবে দিব টান দেবে ভাই তোমার নি ওটা না ভাই এটা না ওইখানে যে আঞ্চলিক দোকানগুলো আছে সেখান থেকে আমরা অনেক ভারতীয় চকলেট আর সাবান কিনছি। চকলেট তৈরি ভাই, হ্যাঁ ইফতি আসলে এই জিনিসগুলা কেন কিনতে গেছে এইটাই আমার মাথাতে ঢুকতেছে না। তোর গার্লফ্রেন্ডের বয়স কত? আমার গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড হইতে পারো কিছু, মানে গার্লফ্রেন্ড নাই, মালা নিতে কি পারোস? দূর ভাই তাকে নিতে মালা। থাক বেচারা ছোট মানুষ, আর লজ্জা না দেই। অবশেষে আমরা আবারও বৃষ্টির কবলে পড়ছি। এখন আমরা চলে গেছিলাম কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, তো খুব বৃষ্টি পড়তেছে, আবার বজ্রপাত হইতেছে। কিন্তু আজকের দিনটা মাশাআল্লাহ একটা সেরা একটা দিন ছিল। ইয়েস ইয়েস ভালো লাগছে, ঝর্ণাটা সেরা। আমরা অনেক উপরে উঠছি, অনেক মজা করছি, আর আজকে সত্যি একটা সেরা দিন ছিল। বৃষ্টির পর হালকা রোদ হয়েছে আর তখন প্রকৃতিটা সত্যি দেখার মতো ছিল। দেখতে দেখতে যাওয়ার ঘন্টা বেজে গেছে। আজকের দিনটা সত্যিই বড় মনোমুগ্ধকর ছিল। আমরা অনেক আনন্দ করছি। আল্লাহর সৃষ্টি সত্যিই কতই না সুন্দর। আমাদের ড্রাইভার হিসেবে ছিলেন আবুল কালাম আজাদ মামা। উনি খুব ভালো দিক নির্দেশনা দিচ্ছেন, তো আপনারা চাইলে গাড়ির জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন।
সব শেষে বলবো আমরা সত্যিই বড় ভাগ্যবান যে আজকের মতো সেরা একটা দিন পেয়েছি।